আমরা যদি প্রথমত ব্যক্তিগতভাবে আমি মনে করি নারী ক্ষমতায়নের যে বিষয়টি আছে এটি রাজনৈতিক না, আমার কাছে বরং মনে হয় এটি সামাজিক আন্দোলন বা এটি সামাজিক বিষয়। আমরা রাজনৈতিকভাবে যদি দেখি, আমি ছোট ছোট দুটি উদাহরণ দিই। মানে বিএনপি যে চায়, বিএনপি যে নারীর এম্পাওয়ারমেন্টকে বাড়াতে চায়, অর্থাৎ নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে চায় সমাজে, সেটি সামাজিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক, তার দুটি ছোট ছোট উদাহরণ দিই। একটি হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন যে মেয়েদের শিক্ষার জন্য উনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। এটি হলো এক নম্বর, অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের যে বিনামূল্যে শিক্ষার বিষয়টি এটা উনি নিশ্চিত করেছেন। অর্থাৎ প্রথমে তো শিক্ষিত করতে হবে একটি মানুষকে। এটি গেল খুব সংক্ষেপে যদি আমরা একটি বলি যে আমাদের লক্ষ্যটা বা উদ্দেশ্যটা বা ইন্টেনশনটা, এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত শহীদ জিয়ার সময় যদি দেখেন আপনি, শহীদ জিয়ার সময় এই যে আমরা বাংলাদেশের পুলিশ বাহিনীতে যে নারীদের যেটা পার্টিসিপেশনটা দেখছি, এটি কিন্তু শুরু হয়েছিল শহীদ জিয়ার সময়। এমনকি আমাদের মিলিটারিতে, আর্মিতে যে নারী ইনক্লুশন, এটাও কিন্তু দেশনেত্রী খালেদা জিয়ার সময় আছে। অর্থাৎ আমরা আনতে চাইছি, আমরা চাইছি রাজনৈতিক বা দলীয় অবস্থান, এটি হচ্ছে আমাদের ইন্টেনশন। এই কাজগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাইছি বা বলতে চাইছি বা মেসেজ দিতে চাইছি বা বোঝাতে চাইছি আমরা চাইছি নারীর ক্ষমতা। এখন দেখুন, আমরা যারা এখানে পুরুষ আছি, আমাদের প্রত্যেকের একজন মা আছে। মা কিন্তু নারী। আমার মা, উনি একজন নারী। আমার স্ত্রী, উনি একজন নারী। আমার সন্তান, সেও একজন নারী। স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো সমাজের নারীর, আমি ব্যক্তিগতভাবে, আমি তারেক রহমান, আমি কিন্তু চাইবো নারীর ক্ষমতায়ন হোক। কারণ আমার ঘরে তিনজন, আমার সবচাইতে আমার জীবনের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি হচ্ছে নারী। আমি এটা চাইবো। তো এইটি আমরা অবশ্যই করবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমি কয়েকটি জনসভায় বলেছি, ইনশাল্লাহ সামনে দেশের মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে আমার একটি নিজের একটি ইচ্ছা আছে, যেটি আমি আমার নেতৃবৃন্দের সাথে, দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি, এর মধ্যে বলেছি, অনেকেই আপনারা শুনেছেন, জানেন। আমরা একটি বাংলাদেশের প্রত্যেকটি পরিবার থেকে, গ্রাম থেকে শুরু করে, এটা ইউনিভার্সাল হবে, এমন না যে কোনো ক্যাটাগরি আছে, এটা ইউনিভার্সাল করার চেষ্টা করবো। আমরা প্রত্যেকেই পাবেন, প্রত্যেক পরিবার পাবেন, দল মত নির্বিশেষে, শ্রেণী ভেদাভেদে প্রত্যেকটি পরিবার পাবে। একটি ফ্যামিলি কার্ডের মতন একটি কার্ড দেবো, সেখানে আমরা তাদেরকে, বিশেষ করে গ্রামীণ মানুষকে অবশ্যই আমরা দেব। এটি দেওয়ার মূল লক্ষ্য আর অনেকগুলো, শুধু দেওয়ার জন্য দেওয়া না, মূল লক্ষ্য এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কার্ডটি আমরা দিব ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা এটি দিব। এই কার্ডটি হবে কিন্তু ওই পরিবারের যে মা বা তার বা পরিবারের যে স্ত্রী, তার নামে আমরা এই কার্ডটি দেব। এটার প্রধান লক্ষ্য হচ্ছে পরিবার এবং সমাজে তার গুরুত্বটা বৃদ্ধি করার জন্য, সেই মহিলা বা সেই নারীর গুরুত্বটা বৃদ্ধি করার জন্য। কাজেই সবচেয়ে বড় আরেকটি বিষয় হচ্ছে যে, যেহেতু প্রথমেই আমি বলেছি এটি একটি সামাজিক আন্দোলন, কিন্তু এটি রাজনৈতিক যতটা না, এটি হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ধারণা, এটি সামাজিক। এবং সেই কারণেই আমি যেমন বলেছি যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হচ্ছেন তিনজনই নারী। কাজে এটি আমরা যারা পুরুষ আছি, এটি আমাদেরকে উদ্যোগ নিতে হবে, আমাদেরকে এই জিনিসটি বুঝতে হবে যে আমার পরিবারে, আমার চারিপাশে আমার মা, আমার স্ত্রী এবং আমার সন্তান, যদি কন্যা সন্তান থাকে, তাহলে অবশ্যই তাদের গুরুত্ব পরিবার এবং সমাজে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি হতে পারে। এই জন্য আমাকে এগিয়ে আসতে হবে, একজন পুরুষ হিসাবে আমাকে সেই পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি এখানে উপস্থিত প্রত্যেককে, আমার সহকর্মী যারা নারী পুরুষ ভেদাভেদে, প্রত্যেকে নিশ্চয়ই আমার এই বক্তব্যকে আপনারা সমর্থন করবেন। আসুন আমরা এটিকে যতটা রাজনৈতিক, তার থেকে এটিকে আমরা সামাজিক আন্দোলনে রূপান্তর করি। ধন্যবাদ। ধন্যবাদ। যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা। দেশকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে, তারা পুরস্কৃত হয়েছে। গণ অভ্যুত্থান যা হয়েছে, তারাও পুরস্কৃত হয়েছে। কিন্তু বিএনপি 16 বছর যাবৎ নির্যাতিত
নির্যাতিত হয়েছে এবং শহীদ হয়েছেন এবং তাদের বিরুদ্ধে অনেক কেস হয়েছেন, এখনো তারা জেল খেটেছেন, কেউ 2 বছর 4 বছর, কেউ 5 মাস, কেউ 1 মাস, কেউ 2 মাস কেস হওয়ার জন্য রাতের পর রাত মাঠে শুয়ে থেকেছে, দিন রাত যাপন করেছে, পালিয়ে বেরিয়েছে। তাদের জন্য কোনো দফার ব্যবস্থা থাকবে কিনা এটা আপনার কাছে আমার আবেদন। মুরব্বী, আপনার এই প্রশ্নটা আমাদের 31 দফার ভেতরে না, এই 31 দফার বাইরে এই প্রশ্নটি, একটি রাজনৈতিক প্রশ্ন। অবশ্যই আমরা সকলেই জানি এবং একই সাথে দেশের সাধারণ মানুষ, সকল মানুষই জানেন কম বেশি, যে স্বৈরাচারী, বিগত স্বৈরাচারী, পতিত স্বৈরাচারের সময় আমাদের প্রায় 60 লক্ষ, শুধু আমাদের বিএনপি না, বিএনপির বাইরেও বহু বিরোধী দলের নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, যেটি গায়েবী মামলা নামে পরিচিত সারা দেশে 60 লক্ষের মতো আমাদের নেতাকর্মী। অবশ্যই এ ব্যাপারে আমরা সরকারের সাথে কথা বলছি। এটি একটি আইনগত প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। এটি একবারে হয়তো সম্ভব হবে না, পর্যায়ক্রমিকভাবে নিশ্চয়ই যে সকল মিথ্যে মামলা, গায়েবী মামলা, নিশ্চয়ই আমরা সেগুলোকে ইনশাআল্লাহ প্রত্যাহার করবো বা করাতে সক্ষম হবো পর্যায়ক্রমিকভাবে। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে যেমন মামলা আছে, আমাদের নেতা যারা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশ নাই, কিন্তু আমাদের যে মামলা আছে ওনার নামও কিন্তু কম না, ওনার নামে কিন্তু প্রচুর মামলা, মিথ্যা বানোয়ার মামলা দিয়ে তাকেও কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের মাঝে তাকে এখনো ফিরিয়ে আনতে পারি নাই। এখন আমরা কিন্তু, সুতরাং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের নেতা খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। কিন্তু তালি দেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া। আমি আমার দলের পক্ষ থেকে, আমার ইউনিটের পক্ষ থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ 5 তারিখে সরকার পরিবর্তন না হলে আজকে আমার এই নেতার সাথে আমাদেরও দেখা হতো কিনা এটা সন্দেহ আছে। কারণ বগুড়া এমন একটি জায়গা যেখানে এই সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের দূরদৃষ্টি ছিল। আমি কথা বাড়াবো না, আমি আইনাগত লোক, আইনাগত সম্পর্কে 2-1টি কথা আমার নেতার কাছে বলবো। এই 16 বছর নিম্ন আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র দলীয় ভিত্তিতে। যে ছেলেটা ইউনিভার্সিটির পাস হয়, জুডিশিয়াল পরীক্ষা দিয়েছে, ছেলেটা হাইবা পড়ে গেছে, জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়। নেতা একটু 31 দফার উপর বলেন, 31 দফা, তাহলে আমাদের বিষয় করতে আমরা থাকি। বলছে আমার বাড়ি বগুড়ায়, বলেও আপনার গ্রুপে যান। দলীয় ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই 16টা বছর সমস্ত আওয়ামী ঘটনার লোকজন বিচার ব্যবস্থায় বসে আছে। এই বসে থাকার কারণে আওয়ামী লীগের কোন লোকজনকে এখন ধরে নিয়ে আসলে তাদের সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হচ্ছে। অথচ আমাদের সময়ে আমরা কত ছোট ছোট মামলায় তাদের কাছ থেকে জামিন পাই নাই। আমার সুনির্দিষ্ট আমার নেতার কাছে আমার বক্তব্য থাকে যে দলীয় ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই বিচারকদের সম্পর্কে কি বলা হবে। যদিও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগে তো বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরে এবং আমরা বিধিবদ্ধ, সংবিধিবদ্ধ, শপথবদ্ধ রাজনীতিবিদ এই কথা বলে বিচারপতি নিয়োগ পেয়েছে। তাদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়টা একটু সুস্পষ্টভাবে জানতে চাই। আমার তাকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার এইটার জবাব আমি যতটুকু আমার কাছে আছে বা যারা বুঝতে পারেনি সেটা আমি দিচ্ছি। তবে তার আগে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, দেখুন আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের 31 দফাকে নিয়ে। 31 দফার সকল দফাগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা, এই সংক্রান্ত যদি আপনাদের কিছু জানার থাকে সেটি আপনাদের বুঝিয়ে বলা বা জানানো, যাতে করে আপনারা জেনে বুঝে শিখে এগুলো আপনাদের অধীনস্থ নেতাকর্মীকে শেখাতে পারেন এবং তারা গিয়ে এলাকার মানুষকে তুলে ধরতে পারে। এটাই, সেজন্য আপনাদের অনুরোধ করবো 31 দফার ভিতরে থাকার জন্য। এখন আমার বিজ্ঞ আইনজীবী সহকর্মী যে প্রশ্নটি করলেন, দেখুন
আমি মনে করি আমাদের সাথে ওদের পার্থক্যটা এখানেই। কোথায়? সেটি হচ্ছে যে আমরা প্রথমেই বলেছি যে আমরা যে বৈষম্য শিকার হয়েছিল এই দেশের মানুষ, সেটিকে আমরা ভাঙতে চাই। আমরা বৈষম্য শিকার যাতে মানুষ না হয় সেই প্র্যাকটিসটি আমরা গড়ে তুলতে চাই। এবং যে কোনো ভালো প্র্যাকটিস গড়ে তুলতে হলে অবশ্যই কিছু সময়ের প্রয়োজন। বিগত স্বৈরাচার শুধু বিচার ব্যবস্থা না, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, অর্থনীতি বলেন, কৃষি বলেন, যে ব্যবস্থার দিকে তাকান না কেন প্রত্যেকটি ব্যবস্থাকে এই বিগত পতিত স্বৈরাচার ভেঙে চুরে গুড়িয়ে নষ্ট করে দিয়ে গিয়েছে। কাজে খুব স্বাভাবিকভাবেই আমরা এই একটু আগে আমি চুয়াডাঙ্গাতে ছিলাম, চুয়াডাঙ্গায় আজকে আমাদের জেলা সম্মেলন হচ্ছে। আমি সেখানে একটি কথা বলেছি যে দেখুন, আমরা এখানে যারা প্রত্যেকে আমরা রাজনীতি করি, আমরা এই যে আমাদের দলের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, যে পর্যায়ে হোক, মূল দল, অঙ্গ সংগঠন সহ আমরা সম্মেলনের মাধ্যমে কমিটি করি। খুব বেসিক কেন, কারণ কি, নেতা কর্মীদের সম্মেলন কেন চলে? ভোটাভুটির মাধ্যমে যেই মানুষটা নির্বাচিত হয়ে আসবে সে আর অন্য কারো থেকে একটু বেশি হলেও কিন্তু সে দলের নেতা কর্মীদের প্রতি নজর রাখবে, বিপদে আপদে পাশে দাঁড়াবে, তাই না? সেজন্যই আমরা দলের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করি। এখন দেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একইভাবে প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? বিগত আমরা দেখেছি যে বিগত 15-16 বছরে এই কোনোটা দেখেছি আমরা দামি নির্বাচন, কোনোটা দেখেছি আমরা নিশিরাতের নির্বাচন, কোনোটা দেখেছি আমরা ভোট ডাকাতির নির্বাচন। অর্থাৎ কোন জায়গাতেই কোনো বাড়ি প্রকৃত জনপ্রতিনিধি ছিল না। এবং যেহেতু প্রকৃত জনপ্রতিনিধি ছিল না, সেজন্যই তারা যা ইচ্ছা তাই করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আগামী দিনে চাইছি প্রকৃত একজন জনপ্রতিনিধি সংসদে। এবং এই কারণেই চাইছি যে তারা ধীরে ধীরে যেই বৈষম্য শিকার হয়েছে এই দেশের মানুষ, দলমত নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে, সেই বৈষম্যটাকে আমরা সরিয়ে দিয়ে আমরা যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি পর্যায়ক্রমে শুরু করতে পারি, যাতে আগামী দিনে যাদের মেরিট আছে, যারা মেধাবী, যারা যোগ্য, সেই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে তাদের যোগ্য জায়গায় স্থান দিতে পারি। তাহলেই আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো, এগিয়ে নিতে পারবো। আপনার প্রশ্নের এই উত্তরই আপাতত আমার কাছে আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একজনের বক্তব্য নেব, একজনের লিস্ট দিতে লাস্ট, আর আমরা নিতে পারছি না, সরি, একজন না, আমাদের সময় আমাদের মাননীয় চেয়ারম্যান বক্তব্য রাখবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত প্রধান আলোচক, আপনারা আজকের এই 31 দফার মধ্যে 27, 28 করে দেখবেন এবং 29 নম্বর, এই তিনটা দফাতে আলোচনা করেছেন কৃষকের উৎপাদন, বিপণন সুরক্ষা, তারপরে সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন এবং সবশেষে 30 আছে জলবায়ু পরিবর্তন জনিত সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ এবং নদী শাসন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাজশাহী ফারাক্কাবাদ থেকে পদ্মা নদীটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং উপর দিয়ে পাবনা দিয়ে এখানে যে প্রবাহিত হচ্ছে, এবং এই ফারাক্কার কারণে আমাদের এই অঞ্চল অর্থাৎ রাজশাহী, পাবনা, নওগাঁ সহ এই পাবনা পর্যন্ত অঞ্চলটা মারাত্মক সংকটে পড়েছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। আবার একই সাথে অতিরিক্ত পলি ভরাটের কারণে বন্ধ হয়ে গিয়ে ভরাট হয়ে 2 বার ভেঙে